সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ১৩ নম্বর ক্লাসে আপনাদের সকলকেই আমি আবির স্যার স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটা খুবই বেশি যে গুরুত্বপূর্ণ তাও আমি বলবো না, আমি শুরুতেই আমি বলে রাখতেছি। বাট হ্যাঁ, আজকের ক্লাসটা কাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই আমি বলবো। আজকের ক্লাসটা বিশেষ করে তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা হচ্ছে কি বলে জ্ঞানমূলক অনুধাবন কোয়েশ্চেন যদি আপনারা কমন যদি রাখতে চান, তাহলে অবশ্যই দ্বিতীয় অধ্যায়ের এই পার্টটুকু আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হবে। এছাড়াও হচ্ছে অনেক সময় দেখা যায় এমসিকিউতেও আপনাদের এই রিলেটেড অর্থাৎ আজকের যে টপিকগুলো আছে, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের দ্রব্য সম্পর্কে জানবো। আর খুবই যে বেশি কোয়েশ্চেন আসে এই অধ্যায় থেকে নৈবিত্তিক বা হচ্ছে সৃজনশীল খুব বেশি তাও না। তবে হ্যাঁ, আপনাদের দ্বিতীয় অধ্যায় থেকে ক খতে এবং হচ্ছে জ্ঞানমূলক কোয়েশ্চেন কিন্তু আপনারা দুইটা তিনটা অ্যাটলিস্ট কিন্তু পেয়ে যেতে পারেন, ঠিক আছে। তবে হ্যাঁ, এটাতে আমি এতটুকু বলবো যে এই অধ্যায়ের এই পার্টটুকু ইগনোর না করার কারণ হচ্ছে বিশেষ করে কয়েকটা দ্রব্য এবং এরকম থাকবে যেগুলো কি আপনাদের এক্সামের জন্য অনেক হেল্পফুল হবে, ঠিক আছে। ওকে, তো চেষ্টা করবেন ধৈর্য সহকারে ক্লাসটি করার, তো আশা করি তাহলে আর প্রবলেম হবে না, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কথা না বাড়িয়ে এখন শুরু করতেছি আমাদের আজকের ক্লাস। ওকে, তো শুরুতেই আমরা যেই দ্রব্যটার বিষয়ে জানবো আজকে হচ্ছে আমরা অর্থনীতির বিভিন্ন ধরনের দ্রব্য সম্পর্কে জানবো। তো অলরেডি হচ্ছে আমি সংজ্ঞা উদাহরণ সহ কিন্তু লিখে রাখছি নোট ডাউন করে। আচ্ছা, ওকে, সো চেষ্টা করবো আমি হচ্ছে ব্যাপারগুলো এক্সপ্লেন করে দিতে। ওকে, তো সবার প্রথমে আসতেছে আমাদের পরিপূরক দ্রব্য। এখন আমরা একটু জেনে নিই যে পরিপূরক দ্রব্যটা আসলে কি, ঠিক আছে। কারণ পরিপূরক দ্রব্য এবং পরিবর্তক দ্রব্য এই দুইটা মোটামুটি কমন, এটা সৃজনশীল নৈবিত্তিক দুইটার মধ্যেই কিন্তু আসতে পারে, খুবই কমন একটা কোয়েশ্চেন দুইটো। আচ্ছা, তো আমরা শুরুতে জেনে নেই আমরা পরিপূরক দ্রব্যটা কি। পরিপূরক দ্রব্যটা হচ্ছে সিম্পল ভাষায় আপনাদের ইকোনমিক্স বইয়ে এক একটা এক এক সংজ্ঞা কিন্তু দেওয়া থাকতেই পারে, তো যেখান থেকে পড়েন না কেন একই। আচ্ছা, তো আমরা পরিপূরক দ্রব্যটা সিম্পল ভাবে বলতে পারি যে অর্থনীতিতে যে সকল দ্রব্য ছাড়া অন্য কোনো দ্রব্যের উপযোগ পূরণ করা সম্ভব হয় না তাকে সিম্পল ভাষায় কি পরিপূরক দ্রব্য বলা হচ্ছে। ওকে, আচ্ছা, যাদের এখনো বুঝতে প্রবলেম হচ্ছে সহজ ভাষায় আমি এক্সপ্লেন করে দিতেছি। অর্থাৎ এমন ধরনের দ্রব্যের কথা বলা হয়েছে এখানে যেখানে কি এইটা ছাড়া বিকল্প কোনো কিছু কিন্তু আপনি ওইটার উপযোগ কিন্তু তৈরি করতে পারবেন না, ঠিক আছে। উপযোগ কি এটা কিন্তু আমি দ্বিতীয় অধ্যায়ের প্রথম দিকের ক্লাসগুলোতে কিন্তু আমি বলে দিয়েছিলাম, তো আমি সেটা আর বলতেছি না। তো উপযোগ হচ্ছে কি আপনি ওই দ্রব্যটা ছাড়া পূরণ কিন্তু করতে পারবেন না, অর্থাৎ একটা ছাড়া আরেকটা হচ্ছে কি আপনার লাগবেই, ঠিক আছে। যে কোনো একটা দিয়ে সেটার কি উপযোগ সম্ভব নয়, এই ধরনের দ্রব্যগুলোকে বলা হচ্ছে পরিপূরক দ্রব্য। যেমন হচ্ছে আপনি উদাহরণ দিলে ইজি ভাবে আরো বুঝতে পারবেন, যেমন হচ্ছে বলতে পারি আমরা খাতা কলম, ঠিক আছে। কারণ শুধু যদি আমার কাছে খাতা থাকে তাহলে কিন্তু ধরতে গেলে ওই থাকা না থাকা একই কথা, অবশ্যই কি আমার কলম কিন্তু লাগবে, অর্থাৎ একটার সাথে আরেকটা সম্পর্কিত থাকবে অনেক গভীরভাবে, ঠিক আছে। ঠিক পরবর্তী দ্রব্যটার আমরা উদাহরণ দিতে পারি, যেমন গাড়ি পেট্রোল হতে পারে, ঠিক আছে। কারণ গাড়ি যদি থাকে তাহলে অবশ্যই পেট্রোল লাগবে বা ডিজেল লাগবে, যেটাই লাগুক না কেন, অর্থাৎ জ্বালানি কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। তো এই ধরনের দ্রব্যগুলো যেমন হচ্ছে একটা ছাড়া আরেকটা যেমন অচল, এই ধরনের দ্রব্যগুলোকে সিম্পল ভাবে পরিপূরক দ্রব্য বলা হচ্ছে। তো আশা করি বিষয়টা পুরোপুরি ভাবে ক্লিয়ার যে পরিপূরক দ্রব্যটা আসলে কি। আচ্ছা, এখন আমরা একটু আসি যে পরিবর্তক যে দ্রব্যটা আছে এটা আবার কি। আশা, ওকে, তো পরিবর্তক যে দ্রব্যটা আছে সেটা হচ্ছে অর্থনীতিতে যে সকল দ্রব্য ছাড়া অন্য কোনো দ্রব্যের উপযোগ পূরণ করা সম্ভব হয়। অর্থাৎ আপনার কাছে যদি উক্ত দ্রব্যটা যদি নাও থাকে তাহলেও হচ্ছে কি আপনি কি করতে পারবেন, আপনি উপযোগ পূরণ করতে পারবেন, সেই ধরনের দ্রব্যকেই বলা হচ্ছে কি পরিবর্তক দ্রব্য, ঠিক আছে। ওকে, অর্থাৎ খুব বেশি একটা পার্থক্য কিন্তু নাই এক দ্রব্য থেকে আরেক দ্রব্যের, ঠিক আছে। আচ্ছা, যেমন হচ্ছে আমরা উদাহরণগুলো দিতে পারি, উদাহরণ দিলে আপনি হচ্ছে ইজি ভাবে বুঝতে পারবেন। যেমন উদাহরণ ফার্স্টের উদাহরণ আমরা দিতে পারি গুড় এবং চিনি, কারণ আমরা জানি গুড়ও হচ্ছে মিষ্টি এবং হচ্ছে কি চিনিটাও কিন্তু কি একই ধরনের মিষ্টি, তো অতএব দুইটার মধ্যে কি সেম, অর্থাৎ চিনি যদি কারণ না থাকে তাহলে হচ্ছে কি আমরা গুড় ব্যবহার কিন্তু করতে পারি, ঠিক আছে। অর্থাৎ কাজ চালিয়ে নেওয়া যাবে, একদমই যে হুবহু এক হবে বিষয়টা কিন্তু এরকম না, তবে হ্যাঁ কাছাকাছি থাকবে, মিল থাকবে। এই ধরনের দ্রব্যকেই সিম্পল ভাষায় পরিবর্তক দ্রব্য বলা হচ্ছে। আর পরবর্তী উদাহরণ আমরা দিতে পারি যেমন চা কফি হতে পারে, ঠিক আছে। এটা একটা বিকল্প হতে পারে, যেমন যাদের চা পছন্দ যদি বাই চান্স যদি চা না পায় তাহলে কি সে কফি গ্রহণ করতে পারে, ঠিক আছে।
আচ্ছা, তো এই ধরনের দ্রব্যগুলোকে আমরা পরিবর্তক দ্রব্য বলবো। তো আশা করি হচ্ছে পরিপূরক এবং পরিবর্তক দ্রব্য দুই বিষয়টাই আপনার ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন আসি যে আরো কিছু গুরুত্বপূর্ণ দ্রব্য আছে যেগুলো অনেক সময় আপনাদের সংজ্ঞা, আবার অনেক সময় আপনাদের নৈবেদ্যিকে কিন্তু চলে আসে। তো আমরা সেগুলো নিয়েও আলোচনা করব, আর চেষ্টা করব, আমি চেষ্টা করেছি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই রাখার, যেগুলো আপনাদের এক্সামে সচরাচর কিন্তু আসে এগুলো। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসছি ভ্যাবলন বা হচ্ছে বিলাসজাত দ্রব্য। ওকে, আচ্ছা, আশা করি নাম দেখি আপনারা বুঝতে পারছেন যে বিলাসজাত কথা বলা হয়েছে। বিলাসজাত মানে হচ্ছে আমরা জানি যেগুলো আপনার ভার্সিটাইল যে প্রোডাক্টগুলো আছে, অর্থাৎ যেগুলো অনেক দামি, সেগুলোর কথাই বলা হয়েছে। ওকে, কারণ হচ্ছে সাধারণ মানুষজনের নাগালের বাহিরে অধিকাংশই এগুলো ধরনের এই প্রোডাক্টগুলো। আচ্ছা, তো আমরা একটু জেনে নেই যে সংজ্ঞাটা। যেমন হচ্ছে বলা হচ্ছে যে অর্থনীতিতে যে সকল দ্রব্যের দামটা কি থাকবে, সর্বোচ্চ থাকবে, অর্থাৎ দাম সর্বোচ্চ থাকার পরেও চাহিদা যেগুলোর বৃদ্ধি পাবে। ঠিক আছে, কারণ সিম্পল ভাবে আমরা হচ্ছে কি জেনে আসছি স্বাভাবিক ভাষায় যে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে কি হবে, যে দাম যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই কি হবে, চাহিদা হ্রাস পাবে, অর্থাৎ দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক থাকবে। বাট এই বিলাসজাত দ্রব্য বা ভ্যাবলন দ্রব্যের ক্ষেত্রে দাম সর্বোচ্চ হওয়ার পরেও এক ধরনের ভোক্তা বা কাস্টমার থাকবে যারা হচ্ছে কি তাদের কাছে কখনোই কি এর চাহিদা কিন্তু কমবে না। ঠিক আছে, ওকে, তো এই ধরনের দ্রব্যকে সিম্পল ভাষায় ভ্যাবলনীয় দ্রব্য বা হচ্ছে বিলাসজাত দ্রব্য। এখন ভ্যাবলনীয় দ্রব্য এজন্যই বলা হচ্ছে কারণ হচ্ছে ভ্যাবলন হচ্ছে একজন অর্থনীতিবিদ, তিনি সর্বপ্রথম এই দ্রব্যের ব্যাপারে ধারণা দেন, যার কারণে হচ্ছে কি এটাকে তারই নাম অনুসারে এটাকে ভ্যাবলন দ্রব্য নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, বা সিম্পল ভাবে আমরা এটাকে বিলাসজাত দ্রব্য বলতে পারি। ওকে, যেমন হচ্ছে আমরা এখন একটু উদাহরণ দিতে পারি। উদাহরণ যেমন হতে পারে দামি গাড়ি হতে পারে, এরপর হচ্ছে আইফোন, কারণ আমরা সকলেই জানি আইফোনের দাম হচ্ছে কি অনেক বেশি নর্মাল ফোনের, অ্যান্ড্রয়েডের চাইতে, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে রোলেক্স ঘড়ি, এটা হচ্ছে কি অনেক দামি ঘড়ি। তো এই ধরনের দ্রব্যগুলো হচ্ছে কি আমাদের বিলাসজাত বা ভ্যাবলন দ্রব্য। তো অবশ্যই আপনারা বইয়ের মধ্যেও আপনাদের এই দ্রব্যগুলোর আরো উদাহরণ কিন্তু দেওয়া আছে, তো উদাহরণগুলো আপনারা ভালোভাবে পড়বেন। কেন পড়বেন? কারণ এইগুলো আপনাদের নৈবেদ্যিক কিন্তু আসতে পারে, অর্থাৎ বলা হইতে পারে যে নিচের কোনটি বিলাসজাত দ্রব্য, পরিবর্তক দ্রব্য, এগুলো হচ্ছে আপনাদের কোয়েশ্চেনে কিন্তু অনেক সময় থাকে। আচ্ছা, তো আশা করি আপনার এই যে স্লাইডের তিনটা যে দ্রব্য আছে সেই সম্পর্কে আমরা ভালোভাবে জেনে ফেলছি। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা যাচ্ছি, আমরা আরো কিছু দ্রব্যের বিষয়ে জানবো। ওকে, আচ্ছা, তো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। ওকে, সো আমরা চলে আসছি পরবর্তী স্লাইডে। এখন আমরা জানবো হচ্ছে আরো কিছু দ্রব্য, অর্থাৎ একটু ভিন্ন টাইপের দ্রব্যগুলো সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, তো শুরুতেই আমাদের আসতেছে গিফেন বা নিকৃষ্ট দ্রব্য। আচ্ছা, গিফেন নামটা যে আসছে সেটাও হচ্ছে একজন অর্থনীতিবিদ স্যার রবার্ট গিফেনের নাম অনুসারে এই দ্রব্যটার নাম দেওয়া হয়েছে। আর নিকৃষ্ট দ্রব্য সিম্পল ভাষায় আমরা ইভেন হচ্ছে আপনারা যদি স্থিতিস্থাপকতার যারা ম্যাথগুলো যারা করেছেন বা হচ্ছে স্থিতিস্থাপকতা নিয়ে আমি ভিডিও অলরেডি করে রাখছি আগের ক্লাসগুলোতে। আচ্ছা, তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছিল ওই ক্লাসে। আচ্ছা, তো ওই ইয়ার মধ্যেই আপনারা কিন্তু পাবেন আপনার মান অনুযায়ী গিফেন বা নিকৃষ্ট দ্রব্য এটা কিন্তু পেয়ে গেছেন বা হচ্ছে আপনারা কিন্তু পাবেন। তো এইটা যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের সংজ্ঞাটা জানা উচিত। তো সংজ্ঞাটা ইজি ভাবে আমরা দিতে পারি যে যখন অর্থনীতিতে কোনো দ্রব্যের দাম বৃদ্ধির ফলে ভোক্তা বিকল্প দ্রব্য ব্যবহার করা শুরু করে তখনই কি বলা হবে, তাকে উক্ত দ্রব্যটা কি বলা হবে কি গিফেন বা নিকৃষ্ট দ্রব্য হিসেবে সেটাকে আখ্যায়িত করা হবে অর্থনীতির ভাষায়। ওকে, আচ্ছা, ব্যাপারটা হয়তো ভালোভাবে বুঝতে পারেননি। সিম্পল ভাষায় আমরা একটা উদাহরণ দিই তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন বলা যাচ্ছে, এটা বলতে পারি যে চালের দাম যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে কি আমরা, আচ্ছা সরি বানানটা এখানে ভুল হয়েছে, তো চালের দাম বৃদ্ধিতে যদি কেউ রুটি গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে কি আপনার উক্ত যে রুটি যে দ্রব্যটা হবে সেক্ষেত্রে রুটিটা হয়ে যাবে কি গিফেন বা নিকৃষ্ট দ্রব্য। অর্থাৎ একটা দ্রব্যের দাম বৃদ্ধির ফলে যখন বিকল্প হিসেবে অন্য আরেকটা দ্রব্য ভোক্তারা গ্রহণ করবে, ঠিক আছে, তখনই সেটাকে গিফেন বা নিকৃষ্ট দ্রব্য বলা হবে। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে সকলের এখন। আচ্ছা, তো এই ধরনের পরিস্থিতিকে সিম্পল ভাষায় গিফেন বা নিকৃষ্ট দ্রব্য বলা হয়। আচ্ছা, তো এখন আশা করি এটাও ক্লিয়ার হয়ে গেছে গিফেন দ্রব্য। এখন আমরা যাচ্ছি যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। আশা করি আপনারা সংজ্ঞাটা দেখেই আপনার টাইটেলটা দেখেই বুঝে গেছেন যে এটা কি ধরনের দ্রব্য হতে পারে। তো নিত্য প্রয়োজনীয় দ্রব্যটা হচ্ছে আমাদের যে সকল দ্রব্য আমাদের দৈনন্দিন জীবনে আবশ্যক, অর্থাৎ যেটার কি
প্রয়োজন কিন্তু অলওয়েজ থাকবেই এবং আজীবনই থাকবে বলা যেতে পারে, যতদিন পর্যন্ত মানুষ বাস করবে। তো এই ধরনের প্রোডাক্টগুলোকে অর্থাৎ এই ধরনের দ্রব্যগুলোকেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমরা বলবো। ঠিক আছে, অর্থাৎ প্রতিনিয়তই কিন্তু আমাদের লাগে। যেমন আমরা বলতে পারি চাল, ডাল, গম। এরপর আরো উদাহরণ থাকতে পারে, যেমন হচ্ছে কি ওষুধ থাকতে পারে, তারপরে হচ্ছে আপনার কি বলে আরো অনেক ধরনের থাকতে পারে, খাবার জিনিস থাকতে পারে। এরপর অর্থাৎ বাসস্থান, হ্যাঁ বাসস্থানও মোটামুটি থাকতে পারে, যদিও এটা দ্রব্যের মধ্যে পড়বে না। আচ্ছা, তারপর হচ্ছে আমরা চিকিৎসার আসবাবপত্র, তারপর হচ্ছে চিকিৎসার ঔষধ, এগুলো বলতে পারি। এগুলো হচ্ছে কি আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, অর্থাৎ সিম্পল ভাবে আমরা আবার জরুরি দ্রব্য বলতে পারি এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আরেকটা নাম। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছি আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যটা কি। আচ্ছা, এরপরে সবার লাস্ট যে আমাদের দ্রব্যটা আছে সেটা হচ্ছে সম্পর্কহীন দ্রব্য। ওকে, সম্পর্কহীন দ্রব্যগুলো কোনগুলো? যখন একটি দ্রব্যের দাম, চাহিদা এবং যোগানের সাথে অন্য দ্রব্যের কোনো ধরনের কোনো সম্পর্ক কিন্তু থাকবে না, সেই সকল দ্রব্যগুলোকেই সিম্পল ভাষায় সম্পর্কহীন দ্রব্য বলে। যেমন বলা যেতে পারে গাড়ি এবং চাল। এখন যদি গাড়ির দাম যদি বৃদ্ধিও পায়, তাহলে এটা চালের মধ্যে কোনো ধরনের কোনো ইফেক্ট কিন্তু পড়বে না। ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ এমন একটা দ্রব্য যেটা কি অন্য দ্রব্যের সাথে কোনো ধরনের চাহিদা, দাম, যোগান কোনোটির সাথে কি কোনো ধরনের কোনো সম্পর্ক হবে না, এই ধরনের দ্রব্যগুলোকে সিম্পল ভাষায় সম্পর্কহীন দ্রব্য বলা হচ্ছে। যেমন পরবর্তী উদাহরণ আমরা দিয়েছি যে কাগজ, প্লাস্টিক, অর্থাৎ কাগজের সাথে প্লাস্টিকের কোনো ধরনের কোনো সম্পর্ক কিন্তু নাই। ওকে, আচ্ছা, কেন বলতেছি এটা? কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে সাপোজ এরকম যদি থাকতো যে সম্পর্ক যুক্ত যদি থাকতো, এটা কিভাবে হইতো? যেমন যদি সাপোজ চিনির যদি দাম বৃদ্ধি পায়, তাহলে অনেক সময় দেখা যেতে পারে আমাদের চিনির দাম বৃদ্ধির কারণে মিষ্টি জাতীয় যে দ্রব্যগুলো আছে সেগুলোর কি দাম এমনিও বাড়তে পারে, স্বাভাবিক। ওকে, কারণ কি চিনি হচ্ছে কি অনেক প্রয়োজনীয় একটা দ্রব্য, যেটা হচ্ছে কি আপনার মিষ্টি জাতীয় খাবার তৈরিতে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন হচ্ছে গ্যাসের দাম যদি বৃদ্ধি পায়, অর্থাৎ গ্যাসের বিল যদি বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই খাবারের দামও বৃদ্ধি পাবে, কারণ কি গ্যাস দিয়ে হচ্ছে কি রান্না বান্না করা হয়। তো এইগুলো হচ্ছে কি আপনার সম্পর্কযুক্ত দ্রব্য, বাট সম্পর্কযুক্ত দ্রব্যগুলো আসে না, মাঝে মাঝে সম্পর্কহীন দ্রব্যগুলো উদাহরণস্বরূপ আপনার এমসিকিউ গুলোতে আসে, যার কারণে আমার এই সম্পর্কহীন দ্রব্যটারও উদাহরণ এবং ইয়াগুলো রাখা। আচ্ছা, তো মোটামুটি আমরা 6টা দ্রব্য সম্পর্কে জানলাম। আশা করি এই 6টা দ্রব্য পড়লেই ইনাফ আপনাদের জন্য, আর বেশি কিছু লাগবে না যেগুলো দরকার ছিল। তবে হ্যাঁ, আপনারা অবশ্যই বাড়তি প্রিপারেশন হিসেবে এগুলোর উদাহরণগুলো বেশি বেশি পড়তে পারেন, তাহলে আশা করি আপনাদের এক্সামের ক্ষেত্রে অনেক কাজে দিবে। বিশেষ করে যারা এই প্লাসের আশা করতেছেন, অর্থনীতি যাদের 4th সাবজেক্ট আছে অথবা মেইন সাবজেক্ট হিসেবেই আছে, তো অনেক কমার্সদেরও থাকে, তো এই জন্যই বলতেছি। তো আপনারা ভালোভাবে প্রিপারেশন রাখেন। 4th সাবজেক্ট যদি থাকে, এটাতে A+ থাকতে পারলে আপনার অনেক সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, ইনশাআল্লাহ তাহলে আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই ছিল। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের লাস্ট ক্লাস হবে, তো এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা চলক, ধ্রুবক, পরামিতি, অপেক্ষক এগুলো বিষয় সম্পর্কে জানবো, যেগুলো হচ্ছে থিওরিক্যাল বিষয়, তবে হ্যাঁ ইম্পর্টেন্ট আছে অবশ্যই। ওকে, তো আজ তাহলে আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ সকলকে।